খার্ক দ্বীপে যুক্তরাষ্ট্রের বোমা হামলার প্রতিশোধ কিভাবে নেওয়া হবে তা চূড়ান্ত করেছে ইরান। আইআরজিসির দাবি, সংযুক্ত আরব আমিরাতে রণকৌশলগত কারণে গা ঢাকা দিয়ে থাকা মার্কিন সামরিক উপস্থিতির অবস্থান তারা শনাক্ত করেছে। তেহরানের ভাষায় এখন থেকে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে সংশ্লিষ্ট যে কোনো স্থাপনাই ইরানের কাছে বৈধ লক্ষ্যবস্তু। আল জাজিরা ও আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোর তথ্য অনুযায়ী যুদ্ধের দ্বিতীয় সপ্তাহে এসে সংঘাত নতুন এক বিপজ্জনক পর্যায়ে পৌঁছেছে। ইরানের সবচেয়ে গুরুত্বপূর্ণ তেল রপ্তানি কেন্দ্রগুলোর একটি খার্ক দ্বীপে যুক্তরাষ্ট্রের হামলার পর উত্তেজনা আরও বেড়েছে। মার্কিন কর্মকর্তারা বলছেন, এই হামলার লক্ষ্য ছিল ইরানের সামরিক লজিস্টিক নেটওয়ার্ক এবং যুদ্ধ পরিচালনার সক্ষমতা দুর্বল করা। তবে তেহরান বলছে, এই হামলা শুধু সামরিক নয়, বরং ইরানের জ্বালানি অবকাঠামোকে লক্ষ্য করে চালানো হয়েছে। খার্ক দ্বীপ ইরানের তেল রপ্তানির প্রধান কেন্দ্র হওয়ায় সেখানে হামলা অর্থনৈতিক চাপ তৈরির কৌশল হিসেবেই দেখা হচ্ছে। এর জবাবে ইরানের সামরিক বাহিনী জানিয়েছে, প্রতিশোধমূলক হামলা শুধু ইসরায়েলেই সীমাবদ্ধ থাকবে না, বরং মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ঘাঁটি ও সামরিক উপস্থিতিও লক্ষ্যবস্তু হতে পারে। এই পরিস্থিতির মধ্যেই যুক্তরাষ্ট্র যুদ্ধ আরও বাড়ানোর ইঙ্গিত দিয়েছে। পেন্টাগন জানিয়েছে, ইরানের মিসাইল ও ড্রোন সক্ষমতা ধ্বংস করতে সামরিক অভিযান আরও জোরদার করা হবে। মার্কিন বাহিনী ইতোমধ্যে পারস্য উপসাগর ও আরব সাগর অঞ্চলে অতিরিক্ত যুদ্ধজাহাজ ও বিমান মোতায়েন করেছে। কিছু বিশ্লেষকের মতে এটি সম্ভাব্য স্থল অভিযানের প্রস্তুতির অংশ হতে পারে। এদিকে ইরানও পাল্টা আক্রমণ অব্যাহত রেখেছে। ইসরায়েলের বিভিন্ন শহর লক্ষ্য করে মিসাইল ও ড্রোন হামলার খবর পাওয়া যাচ্ছে। একই সঙ্গে উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিগুলোকে লক্ষ্য করে সতর্ক বার্তা দিচ্ছে আইআরজিসি। তাদের বক্তব্য, যুদ্ধ যদি আরও বিস্তৃত হয় তাহলে পুরো মধ্যপ্রাচ্যই একটি বৃহৎ সংঘাতের মঞ্চে পরিণত হতে পারে। বিশ্লেষকদের মতে, যুদ্ধের এই পর্যায়ে এসে উভয় পক্ষই শুধু সামরিক শক্তি নয়, বরং কৌশলগত চাপ তৈরির পথ বেছে নিচ্ছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের সামরিক অবকাঠামো দুর্বল করার চেষ্টা করছে, আর ইরান চেষ্টা করছে আঞ্চলিক ঘাঁটি ও জ্বালানি নিরাপত্তাকে কেন্দ্র করে প্রতিপক্ষের উপর চাপ সৃষ্টি করতে। খার্ক দ্বীপে হামলার পর সংঘাত যে নতুন মাত্রা পেয়েছে তা স্পষ্ট। বিশ্লেষকরা উত্তর খুঁজছেন, এই যুদ্ধ কি সীমিত সামরিক সংঘাতের মধ্যেই থামবে, নাকি মধ্যপ্রাচ্যের পুরো অঞ্চলকে জড়িয়ে আরও বড় যুদ্ধে রূপ নেবে। রোববার সকালে ইরানি সেনারা ইসরায়েলের লক্ষ্যবস্তুতে ব্যাপক ড্রোন হামলা চালিয়েছে বলে দাবি করেছে তেহরান। হামলার প্রধান লক্ষ্যবস্তু ছিল লাহাভ 433 নামক স্পেশাল পুলিশ ইউনিটের সদর দপ্তর এবং গিলাদ প্রতিরক্ষা স্যাটেলাইট কমিউনিকেশনস সেন্টার। তবে ইরানের রাষ্ট্র সংবাদ হামলার সুনির্দিষ্ট স্থান বা এর ফলাফল সম্পর্কে কোনো তথ্য দেয়নি। একই সময় ইরান তেল আবিবে আবারও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। বেশিরভাগ ক্ষেপণাস্ত্র প্রতিরোধ করা গেলেও পড়ে যাওয়া ধ্বংসাবশেষে অন্তত 3 জন আহত হয়েছে। মধ্য ইসরায়েলের কয়েকটি সম্প্রদায়েরও ক্ষতি হয়েছে বলে খবর পাওয়া গেছে। পশ্চিম তীরের হুয়ারা থেকে এই ঘটনায় সরাসরি পর্যবেক্ষণ করেছিল আল জাজিরার প্রতিবেদক নিদা ইব্রাহিম। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, মধ্যপ্রাচ্যে তারা কোনো বসতি বা নাগরিক এলাকা লক্ষ্য করে হামলা চালায়নি। তিনি জানান, তেহরান প্রতিবেশী দেশগুলোর সঙ্গে যৌথভাবে একটি তদন্ত কমিটি গঠনের জন্য প্রস্তুত, যার মাধ্যমে জানা যাবে এই ধরনের হামলার জন্য আসলে কে দায়ী। আরাকচি আরও বলেন, ইরান পারস্য উপসাগরীয় দেশগুলোর সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে। তাছাড়াও মার্কিন ও ইসরায়েলি যুদ্ধ থামানোর নিশ্চয়তা দেওয়ার জন্য কোনো উদ্যোগকে তারা স্বাগত জানাবে। তবে গালফের দেশগুলো ইতিমধ্যেই ইরানকে তাদের ভূখণ্ডে হামলা বন্ধ করতে আহ্বান জানিয়েছে। তাদের মতে, এসব এলাকা কেবল মার্কিন সামরিক ঘাঁটিতে নয়, দেশগুলোর বসতি ও শক্তি অবকাঠামোকেও ক্ষতিগ্রস্ত করে চলেছে। উত্তর পশ্চিম ইরানে ইসরায়েলের গুপ্তচর সন্দেহে 20 জনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযোগ তদন্তকারী কর্মকর্তারা জানান, ইরানের সামরিক ও নিরাপত্তা স্থাপনার অবস্থান সংক্রান্ত তথ্য ইসরায়েলে পাঠানোর অভিযোগে তাদের আটক করা হয়। এক বিবৃতিতে বলা হয়, সিওনিস্ট শত্রুর সহযোগিতায় কাজ করা কয়েকটি গোপন নেটওয়ার্ক ভেঙে দেওয়া হয়েছে এবং বিচারিক আদেশে 20 জনকে আটক করা হয়েছে।
ইসরায়েলও হামলার নতুন ধাপ শুরু করেছে। তারা বিভিন্ন নিরাপত্তা চেকপোস্ট লক্ষ্য করে আক্রমণ চালাচ্ছে বলে মাঠ পর্যায়ে থাকা তথ্যদাতারা জানান। এদিকে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কর্পাস IRGC জানিয়েছে, সংযুক্ত আরব আমিরাতের আল ধাফরা বিমান ঘাঁটিতে মার্কিন বাহিনীর বিরুদ্ধে 10টি ক্ষেপণাস্ত্র ও বিপুল সংখ্যক ড্রোন ছোড়া হয়। মধ্যপ্রাচ্যে হামলা পাল্টা হামলার মধ্যে পরিস্থিতি ক্রমে উত্তপ্ত হয়ে উঠেছে। ইসরায়েল ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি সামরিক পদক্ষেপ চলতে থাকায় পারস্য উপসাগরীয় দেশগুলো উদ্বেগ প্রকাশ করেছে। চলমান এই সংঘর্ষের প্রভাব শুধু সামরিক ক্ষেত্রেই নয়, নাগরিক জীবন ও জ্বালানি অবকাঠামোর ওপরও পড়ছে। হঠাৎ করেই বদলে গেল দৃশ্যপট। কিছুদিন আগেও ইরানের পক্ষে তেমন কোনো উচ্চবাচ্য না করলেও এবার সুর বদলেছে তুরস্ক। ইরানের পক্ষ নিয়ে সরাসরি হুঙ্কার দিয়েছে এরদোয়ানের দেশ। অন্যদিকে ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচিত হওয়ার পর প্রথম আনুষ্ঠানিক ভাষণে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন মোস্তফা খামেনি। খবর এসেছে এবার দুই দেশের বাহিনী যুদ্ধের ময়দানে লড়বেন ইরানের পক্ষ নিয়ে। 28শে ফেব্রুয়ারি শুরু হওয়া এই হামলার পর যে সংঘাত ছড়িয়ে পড়েছে তা 13তম দিনে গড়িয়েছে। এ পর্যায়ে এসে বিশ্বকে কড়া সতর্কবার্তা দিয়েছে তুরস্ক। বৃহস্পতিবার তুর্কি পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেন, ইরান যুদ্ধের পরিণতি ইতোমধ্যে পুরো অঞ্চল জুড়ে অনুভূত হতে শুরু করেছে। এই সংঘাত ছড়িয়ে পড়ার ঝুঁকি এখনও একটি গুরুতর উদ্বেগের বিষয়। ইরানের আঞ্চলিক অখণ্ডতা নিয়ে কোনো প্রশ্ন তোলা উচিত নয় এবং রেজিম চেঞ্জ বা দেশটির শাসন ব্যবস্থা পরিবর্তনের কোনো চেষ্টাও করা উচিত হবে না। এর আগে ফিদান বলেন, ইসরায়েলের নোংরা যুদ্ধ লেবাননকে ধ্বংস করার ঝুঁকি তৈরি করেছে। তিনি সতর্ক করে বলেন, লেবাননের উপর ইসরায়েলি বোমাবর্ষণ বন্ধ করতে হবে। হামলা অব্যাহত থাকলে দেশটি ভেঙে পড়ার ঝুঁকিতে পড়বে। আঙ্কারায় জার্মানির পররাষ্ট্রমন্ত্রী ওয়েডেফুলের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে ফিদান এই অঞ্চলে ইসরায়েলের সম্প্রসারিত সামরিক অভিযানের নিন্দা জানান। তিনি বলেন, ইসরায়েল তার সম্প্রসারণবাদী নীতি বাস্তবায়ন করতে গিয়ে তাদের এই নোংরা যুদ্ধ লেবাননে নিয়ে আসছে। লেবানন রাষ্ট্রটি ভেঙে পড়ার আগেই ইসরায়েলি হামলা বন্ধ করতে হবে। ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচিত হওয়ার পর প্রথম ভাষণ দিয়েছেন আয়াতুল্লাহ মোস্তফা খামেনি। বৃহস্পতিবার তিনি গণহত্যাকারী ইসরায়েল ও তাদের সহযোগী যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরান লড়াই চালিয়ে যাবে, সব শহীদের রক্তের বদলা নেওয়া হবে। তিনি বলেন, ইয়েমেন ও ইরাকের সশস্ত্র গোষ্ঠীগুলো ইসলামী বিপ্লবকে সমর্থন করে। নির্দেশনা পেলেই তারা তাদের অ্যাকশন শুরু করবে। খামেনি বলেন, ইয়েমেনের প্রতিরোধ যোদ্ধারাও তাদের দায়িত্ব পালন করবে। তিনি আরও বলেন, ইরাকের সশস্ত্র গোষ্ঠীগুলো ইসলামী বিপ্লবকে সাহায্য করতে চায়। এর আগে তিনি ইরানের সামরিক বাহিনীকে ধন্যবাদ জানিয়ে বলেন, দেশ যখন আক্রমণের শিকার হয়েছে তখন এই বাহিনী ইরানকে পরাধীন হওয়া বা বিভক্ত হওয়া থেকে রক্ষা করেছে। তিনি আরও বলেন, আমি সেই সাহসী যোদ্ধাদের ধন্যবাদ জানাতে চাই যারা আমাদের দেশ যখন চাপের মুখে এবং আক্রমণের শিকার তখন দুর্দান্ত কাজ করছেন। যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ার করে খামেনি বলেন, ইরান প্রতিবেশীদের সঙ্গে বন্ধুত্বে বিশ্বাসী, কিন্তু মার্কিন ঘাঁটিতে হামলা অব্যাহত রাখবে। ইরানি বাহিনী কেবল মার্কিন ঘাঁটিগুলোকেই লক্ষ্যবস্তু করছে, যা তারা অব্যাহত রাখবে। সর্বোচ্চ নেতা বলেন, এই অঞ্চলের সব মার্কিন ঘাঁটি অবিলম্বে বন্ধ করতে হবে, অন্যথায় সেগুলোতে হামলা চালানো হবে। ইরানের নতুন সর্বোচ্চ নেতা জ্বালানির বাজার নিয়ে মন্তব্য করেছেন। সর্বোচ্চ নেতা বলেন, হরমুজ প্রণালী বন্ধই থাকবে। টেলিভিশন ভাষণে জাতীয় ঐক্যের ডাক দিয়ে মোস্তফা খামেনি বলেন, ইরানের শত্রুদের ওপর চাপ সৃষ্টি করতে হরমুজ প্রণালী বন্ধ রাখা অব্যাহত থাকবে। তিনি উপসাগরীয় দেশগুলোকে নিয়েও কথা বলেছেন। ইরান প্রতিবেশীদের সঙ্গে বন্ধুত্বে বিশ্বাস করে এবং তারা কেবল মার্কিন ঘাঁটিগুলোকেই লক্ষ্যবস্তু করছে, যা তারা অব্যাহত রাখবে। মোস্তফা খামেনি বলেন, এই অঞ্চলের সব মার্কিন ঘাঁটি অবিলম্বে বন্ধ করা উচিত, অন্যথায় সেগুলোতে হামলা চালানো হবে। ইরান যুদ্ধের চলমান অস্থিরতার মধ্যে এবার নেতানিয়াহুকে হত্যার হুমকি দিল ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGC। আর তাদের এই হুমকিতে হকচকিয়ে গেছে শত্রুপক্ষ, এমনটাই দাবি বিশ্লেষকদের।
সম্প্রতি আইআরজিসির সেপাহ নিউজ নামক নিজস্ব ওয়েবসাইটে একটি হুমকিপত্র প্রকাশিত হয়। সেখানে পূর্ণ শক্তি দিয়ে নেতানিয়াহুকে ধাওয়া করে হত্যা করার সংকল্প ছিল। 2 সপ্তাহ আগে ইরানের বর্তমান শাসন ব্যবস্থার পতনের আহ্বান জানিয়ে দেশটির বিরুদ্ধে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যৌথভাবে সামরিক অভিযান শুরু করে, যার কড়া জবাব হিসেবে ইরান শক্তিশালী পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে। আর এই যুদ্ধের ফলে পুরো মধ্যপ্রাচ্য সহ বিশ্বের অন্যান্য প্রান্তেও এর রেশ ছড়িয়ে পড়ে। যুদ্ধের প্রথম দিন অর্থাৎ গত 28 ফেব্রুয়ারি তেহরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় নিহত হন ইরানের দীর্ঘদিনের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। টানা 37 বছর তিনি দেশটির সর্বোচ্চ নেতৃত্বে ছিলেন এবং ইরানের রাজনীতি ও পররাষ্ট্রনীতিতে তার অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব ছিল। খামেনির মৃত্যুর পর ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব নেন তার দ্বিতীয় পুত্র আয়াতুল্লাহ মোজতবা খামেনি। ক্ষমতা গ্রহণের পর থেকেই তিনি যুদ্ধ পরিস্থিতি সামাল দেওয়া এবং দেশের সামরিক ও রাজনৈতিক নেতৃত্বকে একত্র রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এমন উত্তপ্ত পরিস্থিতির মধ্যে নেতানিয়াহুকে হত্যার ঘোষণার পর থেকেই মধ্যপ্রাচ্যে দ্রুত ছড়িয়ে পড়েছে নতুন করে বড় ধরনের সংঘাতের আশঙ্কা। চলতি সপ্তাহের শুরুতে এক সংবাদ সম্মেলনে নেতানিয়াহুকে প্রশ্ন করা হয় ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি এবং হিজবুল্লাহর প্রধান নাইম কাশেমকে লক্ষ্য করে ইসরায়েল কী ধরনের পদক্ষেপ নিতে পারে। জবাবে নেতানিয়াহু বলেন বিষয়টি নিয়ে তিনি এখনই বিস্তারিত কিছু বলতে চান না। তবে তিনি ইঙ্গিত দেন ইসরায়েল তাদের নিরাপত্তার স্বার্থে প্রয়োজন হলে যে কোনো সিদ্ধান্ত নিতে প্রস্তুত। তার এমন বক্তব্য ইসরায়েল যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধের চলমান উত্তেজনাকে আরও বাড়িয়ে তোলে। আর আইআরজিসির সর্বশেষ হুমকিতে পরিস্থিতি কোন দিকে যাবে তা ভাবতে গিয়ে বিশ্লেষকরাও হিমশিম খেয়ে যাচ্ছেন। গত সপ্তাহেও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিহত হয়েছেন এমন খবর ইরানের বেশ কিছু গণমাধ্যমে ছড়িয়ে পড়ে। এছাড়াও ইসরায়েলে ইরানের হামলার তীব্রতা বাড়ানো হয়। ইরান পাল্টা জবাব দেওয়া শুরু করার পর বেশ কিছুদিন ধরে প্রকাশ্যে এসে কোনো বক্তব্য বা মন্তব্য করতে দেখা যায়নি নেতানিয়াহুকে, যে কারণে তার মৃত্যুর গুজবটি দ্রুতই ছড়িয়ে পড়ে। নেতানিয়াহুর মৃত্যুর গুজবের পর নেট দুনিয়ায় নেতানিয়াহুর একটি বক্তব্য প্রকাশ পায়। যদিও এই ভিডিওটি ঘিরে প্রচুর আলোচনা সমালোচনার ঝড় বইছে। সেই ভিডিওতে নেতানিয়াহুর এক হাতে 6টি আঙ্গুল দেখা যাওয়ায় সেটি নিয়ে সন্দেহের জন্ম নেয়। নেতানিয়াহুর সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ পাওয়ার পর তার সত্যতা নিয়ে ব্যাপক বিতর্ক ও রহস্যের সৃষ্টি হয়েছে। জানা যায় গত শুক্রবার প্রকাশ্যে আসা ওই ভিডিওতে নেতানিয়াহুর ডান হাত অস্বাভাবিক ছিল। সেখানে 6টি আঙ্গুল দেখা গেছে বলে দাবি করছেন অনেকে। ভিডিওটি এআই দিয়ে তৈরি কিনা সেটি নিয়ে নেট দুনিয়ায় নানা প্রশ্ন উঠেছে। মধ্যপ্রাচ্যের উত্তাল যুদ্ধে কেবল শুধু ইরান ও ইসরায়েলই নয়, বিশ্বের সমস্ত বড় শক্তি এখন সরাসরি বা পরোক্ষভাবে জড়িয়েছে এই যুদ্ধের সঙ্গে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ইরান যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান যুদ্ধে ইরান মস্কোর কিছুটা সহায়তা পাচ্ছে। মার্কিন প্রেসিডেন্টের এমন মন্তব্য শুধুই কূটনৈতিক সতর্কবার্তা নয়, বরং এটি একটি আন্তর্জাতিক অগ্নিপরীক্ষার আভাস। ট্রাম্পের ভাষ্য অনুযায়ী আমরা ইউক্রেনকে সহায়তা করেছি, তাই তারা ইরানকে সাহায্য করছে। এটা কোনো তুচ্ছ মন্তব্য নয়। বাস্তবে রাশিয়া মধ্যপ্রাচ্যের সংঘাতে সরাসরি লিপ্ত হয়ে যাচ্ছে, যা মার্কিন ও ইসরায়েলি বাহিনীর জন্য নতুন এবং অদৃশ্য বিপদের সূচনা করছে। যুক্তরাষ্ট্রের বিভিন্ন সংবাদ মাধ্যমের অনুসন্ধানী রিপোর্টে উঠে এসেছে, রাশিয়া ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সামরিক অবস্থানে তথ্য বিনিময় করছে। শুধু ড্রোন বা ক্ষেপণাস্ত্র হামলার লক্ষ্য সুনির্দিষ্ট করা নয়, এই তথ্য ইরানকে সামরিক কৌশলগত সুবিধা দিচ্ছে, আর যার প্রভাবে মার্কিন বাহিনী ও তাদের মিত্রদের নিরাপত্তা সরাসরি হুমকির মুখে পড়েছে। ওয়াল স্ট্রিট জার্নাল উল্লেখ করেছে, বিনিমিত তথ্যের মধ্যে মার্কিন সামরিক জাহাজ ও উড়োজাহাজের ভৌগোলিক অবস্থানও রয়েছে। ইরানের নিজস্ব স্যাটেলাইট প্রযুক্তি সীমিত, অর্থাৎ রাশিয়ার স্যাটেলাইট ও গোয়েন্দা তথ্যই এখন ইরানের শূন্যস্থান পূরণ করছে। এই সহযোগিতা শুধু যুদ্ধক্ষেত্রের চিত্র পরিবর্তন করছে না, পাশাপাশি এটি মধ্যপ্রাচ্যের রাজনৈতিক ভারসাম্যকে বিপর্যস্ত করছে এবং একটি বহুপাক্ষিক সংঘর্ষের সূচনা করছে। গত সপ্তাহে ট্রাম্প বলেন, যদি রাশিয়া ইরানকে সাহায্য করেও তাতে ইরান খুব ভালো অবস্থায় নেই।
কিন্তু বর্তমান বাস্তবতা তার উল্টো প্রমাণ দিচ্ছে। ইরান যুদ্ধ তৃতীয় সপ্তাহে প্রবেশ করেছে এবং সংঘাতের কারণে বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে কয়েক গুণ। সম্প্রতি ট্রাম্প তেলের বাজার স্থিতিশীল রাখার উদ্দেশ্যে রাশিয়ার ওপর সাময়িক নিষেধাজ্ঞা তুলে দিয়েছে, তবে বাস্তবে এটি পুতিনকে কৌশলগত সুবিধা দিচ্ছে। প্রাথমিকভাবে মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেছিলেন এই সীমিত ও স্বল্পমেয়াদী ব্যবস্থা মস্কোর জন্য গুরুত্বপূর্ণ আর্থিক সুবিধা বয়ে আনবে না, কিন্তু পরবর্তীতে তিনি খানিকটা পিছু হটেন এবং স্কাই নিউজকে বলেছেন এটি অপরিহার্য এবং দুর্ভাগ্যজনক। এই দ্বন্দ্ব স্পষ্ট করে দেয় যে ট্রাম্প প্রশাসন এবং অর্থনৈতিক সিদ্ধান্তের মধ্যে আছে পরস্পরের সঙ্গে বিরোধপূর্ণ কৌশল, যা বিশ্ব রাজনীতিকে আরো জটিল করে তুলেছে। ক্রেমলিন এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে। তাদের বিশেষ দূত কিরিল দিমিত্রিয়েভ বলেন, যুক্তরাষ্ট্র অপরিহার্য বিষয়টি কার্যত স্বীকার করেছে। রাশিয়ার তেল ছাড়া বিশ্বজুড়ে জ্বালানির বাজার স্থিতিশীল রাখা সম্ভব নয়। অর্থাৎ ট্রাম্প প্রশাসনের পদক্ষেপ যা যুক্তরাষ্ট্রের স্বার্থে নেওয়া হয়েছে, কিন্তু পুতিনকে বিশ্ব অর্থনীতির নিয়ন্ত্রণে সরাসরি সুযোগ করে দিচ্ছে। এখন প্রশ্ন হলো, রাশিয়া কি সত্যিই কিছুটা সাহায্য করেছে, নাকি ইরানকে এমন এক শক্তি দিচ্ছে যা মধ্যপ্রাচ্য এবং ইউরোপের শক্তি ভারসাম্যকে বদলে দিতে পারে? গোয়েন্দা তথ্যের এই বিনিময়, সামরিক কৌশল এবং অর্থনৈতিক লেনদেন সব মিলিয়ে একটি গোপন আন্তর্জাতিক যুদ্ধের আভাস দিচ্ছে। বিশ্বব্যাপী জ্বালানি বাজারের ওঠানামা, মার্কিন সামরিক বাহিনীর নিরাপত্তা এবং ইরানের শক্তি বৃদ্ধি সবই এখন ভারসাম্যহীন খেলায় পরিণত হয়েছে। পুতিন এবং ইরান একসাথে একটি অদৃশ্য জাল বুনেছে যা মার্কিন স্বার্থের সঙ্গে সরাসরি টানাপোড়েন সৃষ্টি করেছে। রাশিয়া ইরানের পাশে থাকার ব্যাপারে ট্রাম্পের এমন মন্তব্যে যে সতর্ক সংকেতটি প্রকাশ পাচ্ছে তা হলো এই সংঘাত এখন শুধুমাত্র মধ্যপ্রাচ্যের সমস্যা নয়, বরং ধীরে ধীরে এটি একটি বিশ্বব্যাপী কৌশলগত অগ্নিপরীক্ষায় রূপ নিচ্ছে। প্রতিটি গোয়েন্দা তথ্য, প্রতিটি ক্ষেপণাস্ত্র এবং প্রতিটি তেলের ডলারের বিনিময় এখন সামরিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক ভারসাম্যের জন্য চূড়ান্ত পরীক্ষা। Through this stupid president. মধ্যপ্রাচ্যের জটিল ভূরাজনীতিতে নতুন করে উত্তেজনা ছড়াচ্ছে নতুন এক প্রতিবেদন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি সাম্প্রতিক এক সাক্ষাৎকারে রাশিয়া গোপনে ইরানকে শাহেদ ড্রোন সরবরাহ করছে বলে দাবি করেন। তার এই মন্তব্যকে ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে আলোড়ন সৃষ্টি হয়েছে এবং মধ্যপ্রাচ্য সহ বৈশ্বিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন উদ্বেগ দেখা দিয়েছে। That was very efficient. জেলেনস্কির এমন দাবি সামনে আসার পর থেকে বিশ্ব রাজনীতির মহলে একটি নতুন সামরিক সমীকরণের আভাস নিয়ে আলোচনা শুরু হয়েছে। বিশ্লেষকদের মতে রাশিয়া ও ইরানের মধ্যে যদি সত্যি ড্রোন প্রযুক্তি ও অস্ত্র সহযোগিতা বাড়তে থাকে, তাহলে তা কেবল একটি সীমিত সামরিক লেনদেনের বিষয় থাকবে না, বরং সেটি এক বৃহত্তর কৌশলগত জোটের দিকেও ইঙ্গিত করতে পারে। ইতোমধ্যেই দুই দেশের ঘনিষ্ঠ রাজনৈতিক ও সামরিক সমন্বয় দেখেছে পুরো বিশ্ব। ওই সাক্ষাৎকারে জেলেনস্কি স্পষ্টভাবে অভিযোগ করেছেন যে রাশিয়া ইরানকে আক্রমণাত্মক শাহেদ ড্রোন সরবরাহ করছে এবং এটি শতভাগ নিশ্চিত। বিশেষ করে তিনি শাহেদ 136 ও কামিকাজে ড্রোনের কথা উল্লেখ করেন, যা আধুনিক যুদ্ধের এক নতুন প্রতীক হয়ে উঠেছে। যদিও পশ্চিমা দেশগুলোর অভিযোগ 2022 সালে ইউক্রেন যুদ্ধের সময় ইরানই রাশিয়াকে এই শাহেদ ড্রোন সরবরাহ করেছিল। সেই সময় এই প্রযুক্তি রাশিয়ার যুদ্ধ কৌশলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, কিন্তু এখন বিশ্লেষকদের ধারণা রাশিয়া নিজস্ব কারখানায় এই ড্রোনের উন্নত সংস্করণ তৈরি করতে শুরু করেছে এবং সেটা আবার ইরানের কাছেও সরবরাহ করছে। এই সহযোগিতাকে অনেকেই একটি নব্য সামরিক জোট হিসেবে দেখছেন, কারণ রাশিয়া ও ইরান উভয় দেশই আন্তর্জাতিক রাজনীতিতে পশ্চিমা প্রভাবের সমালোচক এবং বিভিন্ন ভূরাজনৈতিক ইস্যুতে তারা প্রায়ই একই অবস্থানে থাকে। তাই সামরিক প্রযুক্তি বিনিময়, অস্ত্র উন্নয়ন এবং প্রতিরক্ষা সহযোগিতা তাদের কৌশলগত সম্পর্ককে আরও শক্তিশালী করতে পারে। মধ্যপ্রাচ্যের প্রেক্ষাপটে এই বিষয়টি বিশেষভাবে গুরুত্বপূর্ণ। অঞ্চলটি ইতোমধ্যেই দীর্ঘদিন ধরে নানা সংঘাত, ছায়াযুদ্ধ এবং শক্তির প্রতিযোগিতার কেন্দ্র। এমন পরিস্থিতিতে উন্নত ড্রোন প্রযুক্তি যদি আরও বেশি দেশ বা গোষ্ঠীর হাতে পৌঁছে যায়, তাহলে সংঘাতের ধরন আরও বদলে যেতে পারে। বিশেষজ্ঞরা মনে করছেন ড্রোন প্রযুক্তির এই বিস্তার যুদ্ধকে স্বল্প ব্যয়ে আরও দ্রুত ও অপ্রত্যাশিত করে তুলতে পারে।
এছাড়া এই সম্ভাব্য সহযোগিতা আন্তর্জাতিক নিরাপত্তা ব্যবস্থার দিকেও নতুন প্রশ্ন ছুড়ে দিচ্ছে। যদি রাশিয়া ও ইরান সামরিক প্রযুক্তি ও অস্ত্র উন্নয়নে ঘনিষ্ঠভাবে কাজ করে, তাহলে তা কেবল আঞ্চলিক শক্তির ভারসাম্য নয়, বৈশ্বিক রাজনীতিতেও প্রভাব ফেলতে পারে। বিশেষ করে ইউরোপ, মধ্যপ্রাচ্য এবং এশিয়ার বিভিন্ন সংঘাতে এই জোটের প্রভাব দেখা যেতে পারে বলে অনেক বিশ্লেষক মনে করছেন। রাশিয়া ও ইরানের সম্ভাব্য সামরিক জোটের সম্ভাবনা আন্তর্জাতিক রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে। ড্রোন প্রযুক্তি ও অস্ত্র সহযোগিতা যদি আরও গভীর হয়, তবে তা বৈশ্বিক নিরাপত্তা ও শক্তির ভারসাম্যে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে। আন্তর্জাতিক বিশ্লেষকদের মনে এখন একটাই প্রশ্ন, এটি কি নতুন সামরিক জোটের সূচনা নাকি বর্তমান ভূরাজনৈতিক উত্তেজনার পরবর্তী পর্ব? ট্রাম্পের নির্দেশে ইরানে স্থল আক্রমণ চালাতে রওনা হয়েছে ২৫০০ মেরিন সেনা। এই মেরিন সেনারাই উভচর জাহাজ ব্যবহার করে ইরানের উপকূলে প্রবেশ করে দ্রুত ঘাঁটি দখলের কৌশলে পারদর্শী। অত্যাধুনিক আগ্নেয়াস্ত্রের পাশাপাশি এসব সেনাদের কাছে রয়েছে শর্ট রেঞ্জের ক্ষেপণাস্ত্র, মোবাইল আর্টিলারি ও সাঁজোয়া যান, যা কয়েক মিনিটের মধ্যেই বড় আকারের ধ্বংসযজ্ঞ ঘটাতে সক্ষম। এদিকে আত্মবিশ্বাসী আইআরজিসিও পুরোদমে তাদের সর্বশক্তি নিয়ে এই স্থল আক্রমণ প্রতিহত করতে প্রস্তুত। বিশ্লেষকরা বলছেন, যুদ্ধ শুরুর ১৫ দিনে ইরান এমন কিছু সামরিক সক্ষমতার ইঙ্গিত দিয়েছে যা ওয়াশিংটন ও তেল আবিবকে নতুন করে হিসেব কষতে বাধ্য করছে। বিশেষ করে ব্যালিস্টিক মিসাইল, ড্রোন হামলা এবং সমুদ্রপথে প্রতিরোধ কৌশল নিয়ে তেহরানের পরিকল্পনা এখনও পুরোপুরি বোঝা যাচ্ছে না। অনেক সমরবিদ মনে করছেন, ইরানের কাছে হয়তো এমন কিছু প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে যা বড় আকারের বাহিনীকে অল্প সময়ের মধ্যেই থামিয়ে দিতে পারে। উপসাগরীয় অঞ্চলে আইআরজিসির দ্রুতগামী নৌযান, মিসাইল সিস্টেম এবং শাহেদ ড্রোন নিয়ে ইতোমধ্যে উচ্চ সতর্কতায় রয়েছে। ফলে মার্কিন বাহিনী ইরানের সমুদ্র সীমার কাছে পৌঁছানোর আগেই তাদের উপর ব্যাপক হামলা চালানো হতে পারে, এমন আশঙ্কাও করছেন অনেকে। এই সম্ভাব্য স্থল অভিযানের পেছনে রয়েছে আরও বড় কৌশলগত হিসেব। সামরিক বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র মূলত ইরানের উপকূলীয় অঞ্চল ও গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনাগুলোর উপর দ্রুত নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চায়। বিশেষ করে পারস্য উপসাগর ও হরমুজ প্রণালীর আশেপাশের এলাকায় নিয়ন্ত্রণ স্থাপন করলে ইরানের অর্থনৈতিক ও সামরিক সক্ষমতা বড় ধাক্কা খেতে পারে। তবে যুদ্ধের এই পর্যায়ে এসে পরিস্থিতি অত্যন্ত জটিল হয়ে উঠেছে। ইরান ইতোমধ্যে ঘোষণা দিয়েছে, তাদের ভূখণ্ডে কোনো স্থল আক্রমণ হলে সেটিকে সরাসরি আগ্রাসন হিসেবে বিবেচনা করা হবে এবং পাল্টা আঘাত হবে আরও তীব্র। আইআরজিসি জানিয়েছে, দেশের প্রতিটি উপকূলীয় এলাকা এখন প্রতিরক্ষা ঘাঁটিতে পরিণত হয়েছে। এদিকে মধ্যপ্রাচ্যের বিভিন্ন মার্কিন ঘাঁটিতেও নিরাপত্তা জোরদার করা হয়েছে। উপসাগরীয় অঞ্চলে অতিরিক্ত যুদ্ধজাহাজ, যুদ্ধবিমান এবং ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। এর মাধ্যমে সম্ভাব্য পাল্টা হামলা ঠেকানোর প্রস্তুতি নিচ্ছে ওয়াশিংটন। বিশ্লেষকরা বলছেন, যুদ্ধ এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে আকাশ ও সমুদ্রের সংঘাত যে কোনো সময় পূর্ণমাত্রার স্থলযুদ্ধে রূপ নিতে পারে। আর যদি সত্যি মার্কিন মেরিন বাহিনী ইরানের ভূখণ্ডে প্রবেশ করে, তাহলে তা শুধু একটি সামরিক অভিযানই হবে না, বরং মধ্যপ্রাচ্যের ইতিহাসে সবচেয়ে বড় সংঘর্ষগুলোর একটিতে পরিণত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। মধ্যপ্রাচ্যে ইরানকে ঘিরে যুদ্ধের উত্তেজনা যত বাড়ছে, ততই নতুন করে আলোচনায় উঠে আসছে লেবাননের শক্তিশালী সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ। বিশ্লেষকদের মতে, এই সংগঠনটি শুধু একটি আঞ্চলিক মিলিশিয়া নয়, বরং ইরানের কৌশলগত প্রতিরক্ষা ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অংশ। ফলে ইরান ইসরায়েল সংঘাত দীর্ঘ হলে হিজবুল্লাহ যে বড় ভূমিকা নিতে পারে, সে আশঙ্কা এখন ক্রমেই স্পষ্ট হয়ে উঠছে।
গত কয়েক বছরে হিজবুল্লাহ তাদের সামরিক সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করেছে বলে বিভিন্ন আন্তর্জাতিক গবেষণা প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। সংগঠনটির হাতে এখন লক্ষাধিক রকেট ও ক্ষেপণাস্ত্র রয়েছে বলে ধারণা করা হয়, যার একটি বড় অংশ সরাসরি ইসরায়েলের ভেতরের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে আঘাত হানতে সক্ষম। শুধু রকেটই নয়, ড্রোন, অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল এবং উন্নত প্রতিরক্ষা ব্যবস্থাও গড়ে তুলেছে তারা। ফলে ইসরায়েলের উত্তর সীমান্তে সম্ভাব্য সংঘর্ষ যে কোনো সময় বড় আকার নিতে পারে। ইরান যুদ্ধের বর্তমান প্রেক্ষাপটে বিষয়টি আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে, কারণ তেহরান সরাসরি সংঘাতে চাপের মুখে পড়লেও আঞ্চলিক মিত্রদের মাধ্যমে প্রতিপক্ষের উপর চাপ সৃষ্টি করার কৌশল বহুদিন ধরেই ব্যবহার করে আসছে। হিজবুল্লাহ সেই কৌশলের সবচেয়ে বড় কার্যকর উপাদান হিসেবে বিবেচিত হয়। অনেক বিশ্লেষক মনে করেন, ইরান যদি সরাসরি যুদ্ধে বড় ক্ষতির মুখে পড়ে, তাহলে হিজবুল্লাহকে সামনে এনে ইসরায়েলের বিরুদ্ধে নতুন ফ্রন্ট খুলে দেয়া হতে পারে। ইসরায়েলও এই সম্ভাবনাকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছে। ইতোমধ্যে উত্তর সীমান্তে অতিরিক্ত সেনা মোতায়েন করা হয়েছে এবং লেবাননের দক্ষিণাঞ্চলে একাধিক সামরিক হামলা চালানো হয়েছে। ইসরায়েলি কর্মকর্তাদের ভাষায়, হিজবুল্লাহ যদি পূর্ণমাত্রায় যুদ্ধে জড়িয়ে পড়ে, তাহলে সেটি হবে বহু ফ্রন্টে বিস্তৃত একটি বড় আঞ্চলিক সংঘাত। তবে যুদ্ধের এই সমীকরণ শুধু সামরিক শক্তির মধ্যেই সীমাবদ্ধ নয়। হিজবুল্লাহর উপস্থিতি মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্যকেও গভীরভাবে প্রভাবিত করতে পারে, কারণ সংগঠনটি শুধু একটি সশস্ত্র বাহিনী নয়, লেবাননের রাজনীতি, সমাজ এবং আঞ্চলিক কৌশলগত বাস্তবতার সঙ্গেও গভীরভাবে যুক্ত। ইরান ইসরায়েল উত্তেজনার এই পর্যায়ে হিজবুল্লাহ আবারও কেন্দ্রীয় আলোচনায় উঠে এসেছে। যুদ্ধ যদি দীর্ঘায়িত হয়, তাহলে এই সংগঠনটি শুধু একটি সহায়ক শক্তি নয়, বরং সংঘাতের গতিপথ নির্ধারণকারী একটি বড় ফ্যাক্টর হয়ে উঠতে পারে বলে মনে করছেন অনেক সামরিক বিশ্লেষক।